ইটালি যাবো। এক দালালের সাথে চুক্তি হইলো যে বাংলাদেশি টাকায় 6 লাখ টাকা দিলে আমরা ইটালি যাইতে পারবো। ঠিক আছে, 4 লাখ টাকা আমরা ক্যাশ দিব আর 2 লাখ টাকা আমরা ইটালি পৌঁছানোর পরে দিব। এভাবে দালালের সাথে আমাদের চুক্তি হয়। ওখান থেকে সবকিছু গুজরাট করে আল্লাহর রহমতে আমরা রওনা দিলাম ইটালির উদ্দেশ্যে। মানে ইটালির উদ্দেশ্যে বলতে আমরা ছিলাম বেঙ্গাজিতে। বেঙ্গাজি হলো আপনার লিবিয়ার একটা শহর। ওখান থেকে লিবিয়ার যেখানে আপনার জিলিটন নামে একটা এলাকা আছে লিবিয়াতে, তো জিলিটনে আমরা যাওয়ার পথে। তো এখানে বেঙ্গাজি থেকে জিলিটন হলো 1500 কিলোমিটার। এখন আমাদের 1500 কিলোমিটার আমাদের গাড়ি দিয়ে পথ পাড়ি দিয়ে তারপর আমরা ওখানে যেতাম। আর ওইখানে ওই দেশের লোক ছাড়া অন্য কোনো লোক প্লেনে যেতে পারবো না, কারণ ওদের এই দেশের একটা ওদের নিয়ম। তখন গাড়িতে আমরা রওনা দিলাম। কন্টেনারের ভিতরে উঠাই আমাদের কতদূর নিচে আমরা তো আর অত কিছু জানি না। এক মরুভূমির ভিতরে নিয়ে আমাদের ফালাইলো। আধা ঘন্টার ভিতরে দুটা পিক আপ চলে আসছে। আবার ওই দুটা পিক আপে আমরা উঠলাম। এই যে মনে করেন যে মরুভূমির ভিতর দিয়া পিক আপ চলতেছে কই যাইতেছে কি করতেছে আসলে আমরা কিছুই জানি না, কিছু বুঝতেই আছে না। 14 ঘন্টা 15 ঘন্টা পর এক মরুভূমিতে আমাদের একটা উটের ঘর আছে, ওখানে উট পালন করে, ওখানে উট রাখা হয়। ওই উটের ঘরে আমাদের নিয়ে রাখলো। আমাদের পেটে প্রচুর খিদা, আমাদের তো খানা নাই, কিচ্ছু নাই, কি আর করার, থাকতে হবে কিছু না। বাচ্চা থাকলে তো ওখানে কষ্ট করতে হবে। 2 দিন না খেয়েছিলাম ওইখানে। তারপরে আপনার একটা লোক আসলো, ওই দেশের একটা লোক আসলো কিছু খাবার নিয়ে, এরকম লম্বা এরকম গোল, মানে বাংলাদেশে যেরকম আগে কুকিজ ছিল সেম ওই কুকিজ কোয়ালিটির, ওটাকে বলে ফবজা। ঠিক আছে, তো ওগুলো একটা করে দিল আর ড্রাম ভরে পানি আছে, 1 গ্লাস করে সবাই পানি দিল। খাবারটা দেখে তো এর বলার ভাষা নাই, মানে চোখে কান্না এসে পড়ছে। এখন কি করবো, এখন তো পানি নাই, কিচ্ছু নাই। পরে দিয়ে যে উঠে পানি খাইতে আছে। পরে গেলাম ওইখানে, যাই দিয়ে যে খ্যার বুসি পোক বিন বিন করে পানির ভিতরে, কিচ্ছু করার নাই। পরে ওই পানি খাইলাম। পরের দিনকা আবার 2টা পিক আপ আসলো আমাদের জন্য নিতে। এই আবার 2টা পিক আপে আমরা উঠলাম। এই যে পিক আপে উঠলাম, চলতেছে পিক আপ, চলতে 22 ঘন্টা না 23 ঘন্টা চলছে জানি না। ঠিক আছে, চলার পরে আর এক মরুভূমিতে ফেলাইলো। মরুভূমিতে শুধু পাহাড় আর পাহাড়, তুষার বৃষ্টি, বাতাস পর করে বাতাস বইতে আছে। তো বাতাস ভিতরে ওখানে ফালাই থেকে ওই পিক আপ 2টা কই চলে গেল জানি না। এখন তো আমরা ওই মরুভূমির বালুর ভিতরে শুয়ে আছি, এত ঠান্ডা আর তুষার পড়তেছে আর বাতাস, ওর ভিতরে পুরো সারাটা রাত ওই তুষার বৃষ্টির মধ্যে কাটাই দিছি। পরের দিন সকালবেলা 2টা লোক আসলো, 2টা পিক আপ নিয়ে, দুজনের হাতে অস্ত্র নিয়ে আসলো। ওই আমরা পিক আপে উঠলাম, ও কিছু কইলেই মানে অস্ত্র দিয়া বাড়ি মারে। গাড়ি চলতে আমরা যে পৌঁছাইলাম টাওয়ারের কাছে পৌঁছাইলাম। ওখানে টাওয়ারের ওখানে পৌঁছানোর পরে আমাদের মোবাইলের নেটওয়ার্ক আসলো। পরে আমরা দালালকে ফোন দিলাম যে ভাই আমরা তো এখানে আসছে, কোথায় আসছে কি আছে আমরা জানি না, ওইখানে শেষ না, আরো আছে, আরো একটা পারানোর পরে তোমাদের নিতে আসবো। বাস আমরা ওখান থেকে পরে আবার পরের দিন সারা রাত ওইখানে থাকলাম। ওইখানে আমাদের কাছে যা কেনাকাটা ছিল আমরা ওই যে ম্যাকারনি ওগুলা কিনে গাছের ডাল ডোল পাইরা তারপর ওগুলা দিয়ে আমরা রান্না বান্না কইরা ওখানে বসে কোন রকম সেদ্ধ টেদ্ধ কইরা নিজেদের ইচ্ছা মতো আর কি যদ্দূর পারছি মানে পেট ভরে খাইছি। তারপর ওখান থেকে আবার পরের দিন আবার পিক আপ আসলো। পিক আপের ভিতরে আমাকে উঠাইয়া খেজুর পাতা দিয়া মাথার উপরে দিয়া তা আমাদের ভিতরে আটকাইয়া উপর দিয়ে বান দিয়া, ঠিক আছে, আমরা সবাই শুয়ে আছি। আমাদেরকে নিয়ে গেল এই জিলিটন শহরে। যাইতে একজন অবস্থা হয়ে পড়ছে। তারপর বাসায় উঠানোর পরে একজন তো যে মারা গেল। এখন আমাদের আর কিছু করার ছিল না, ওই লোকটা তারা নিয়ে গেল, নিয়ে কি করছে ওরা জানে, আমরা আর কিছু জানি না। আমাদের একটা রুমে রাখলো, আমাদের রুমের থেকে বাইরের নিষেধ, সবকিছু নিষেধ। আমাদের রুমে আটকাই রাখলো, যেটাকে আমরা বাঙালিরা গেম ঘর নামে জানি। ঠিক আছে, ওটাকে গেম ঘর বলা হয়। তো আমরা সেই গেম ঘরের ভিতরে উঠে সবাই চিন্তা করতেছি, আমাকে টাচ দিয়ে গেল যে আপনারা সবাই সময় কাটান। তো আমরা ওই টাচ খেলে সময় কাটাইতেছি। একটা বাঙালি লোক আছে শাহ আলম ভাই, তার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়। তো হঠাৎ করে একদিন কি হলো, দালাল ফুসকুরা বললো যে আজকে তোমাদের নিয়ে যাবো, তোমাদের ভোটে উঠাবো। তো আমরা ভোটে উঠতে গেলাম। যাওয়ার পথে আমরা যখন ভোটের কাছাকাছি গেলাম, আমরা যে গিয়ে নামছি, নাইমে আমরা ভোটে উঠবো, ওই অবস্থার ভিতরে ধুম করে আমাদেরকে সবাই গায়ে ঠেকাই দিয়া সবাই বললো সবাই গাড়িতে ওঠো। অনুভূতি একটা কাজ করলো যে এই মনে হয় আমাদের জীবন শেষ, আমাদের আর বাঁচার কোনো আশা নাই। পিঠের দিকে ধরছে, এইখানে ধরছে, একবারে এক জায়গাতে পিছনে ঠেকাই ধরছে। পিছনে ঠেকাই দেওয়ার পরে পরে আমরা আমাদের ওখান থেকে জেলে নিয়ে গেল। ওখানকার থানায় নেওয়ার পরে আমাদেরকে কিছু খাবার দাবার দেওয়া হয়েছে। এর কিছুক্ষণের মধ্যে ওই থানার ওসি বা ওখানে যা বলে মুদির বলে আর কি, ওরা মুদির আসার পরে আমাদের যারা আরবি জানে তারা কিছু কথা বললো। কিছু কথা বলার পরে সে চলে গেল। কিছুক্ষণ পর আমাদের দালাল আসলো। দালাল কি বললো না বললো আমি বুঝি নাই, আরবিতে বলছে। তো বলার পরে আমাদেরকে ছেড়ে দিল। তো ছেড়ে দিছে, আবার আইনা আমাদের ওই রুমে রাখছে। যে রুম থেকে আমাদের নিয়ে গেছে ওই রুমে আবার ঢুকেছে। এখন তো মনে করেন আমি তো ভয় পেয়ে গেছি, মানে আমি এত ভয় পাইছি যে আমার আর ইটালি যাওয়ার শখ আমার মিটা গেছে, আমি আর ইটালি যেতে চাচ্ছি না। পরে সেই দালাল আসলো, দালাল নাম ছিল ফারুক ভাই, সেও ভালো মনের মানুষ ছিল। তখন ফারুক ভাইরে বললাম, ভাই আমি তো এরকম আমি তো যাইতে পারবো না, আমি দেশে যাব, ভালো লাগতেছে না। তখন দালাল বললো, তুমি কিভাবে যাবা, আর তুমি যে আমার টাকা দিছো, তুমি যদি বের হয়ে যাও তুমি কিন্তু আমার টাকা পাবা না। তখন আমি বললাম, ভাই
আমার আপনার টাকার কোনো দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ, আমি আমার দেশে যেতেছে, আমার জীবন বাঁচানো দরকার, আমি দেশে যাবো। ঠিক আছে স্যার, সুজন তুমি চলে যাও, তুমি কখন যাবা আমাকে বলো, আমি তোমার কার কাছে যাবা, আমি তোমার কাছে দেবো। পরে শাহ আলম ভাইরে আমি ফোন দিলাম যে ভাই এরকম কথা হয়েছে, সে ছাড়তে রাজি হয়েছে, আপনি আমার এসে নিয়ে যান। তখন শাহ আলম ভাই গেল, শাহ আলম ভাই যাওয়ার পরে তার কাছে আমার তুলে দিল। তার কাছে তুলে দেওয়ার পরে সেই ফারুক ভাই তখন আমার ওই দেশি 30 টাকা দিছে। পরে আমি আমার একটা জমি ছিল বাংলাদেশে, সেই জমিটা আমি বিক্রি করলাম। সেই জমিটা বিক্রি করে আমি বাংলাদেশে, সে আমার টিকিট কাটার সব ব্যবস্থা করে দিল। আমি বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশে আসার পরে দেখি আমার কাছে মাত্র $50 আছে। বাংলাদেশের পরে মনে পড়তে আমি তো অনেক খুশি যে আমি আমার নিজের দেশে ফিরে আসি, আমার বউ পোলাপানের কাছে, আমার বাপ মার কাছে আমি ফেরত যাইতে